এখন উপমার বাবার বাসায় বসে আছি। আমার পাশে উপমা বসে আছে এবং সামনে শ্বশুর শাশুড়ি। শাশুড়ি বললে ভুল হবে, তিনি একটা অমানুষ। সবাই ওদের আগ্রহ নিয়ে বসে আছে আমি কিছু বলবো বলে। আমি শুধু চেষ্টা করছি নিজের রাগটাকে নিয়ন্ত্রণে রাখতে। একসময় উপমা বলে ফেললো, কি হয়েছে মুগ্ধ, তুমি এভাবে আমাকে না বলে বাবার বাসায় নিয়ে এসেছো কেন? আর বাবা মাকে সামনে বসিয়ে রেখেছো, কিছু বলছো না যে? এবার শ্বশুরমশাই বলে উঠলো, জামাই বাবাজি, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, আর তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি রেগে আছো। কি হয়েছে বাবা, বলো আমাকে। আমার মেয়ে কি কোনো অপরাধ করেছে? আমি একবার উপমার দিয়ে তাকিয়ে দৃষ্টি সরিয়ে শ্বশুরমশাইয়ের দিকে তাকালাম। সুষ্ঠুভাবে বললাম, অপরাধ আপনার মেয়ে নয়, অপরাধ করেছে আপনার ঘরের বউ। আমার মুখে এ ধরনের কথা শুনে সবাই অবাক হয়েছে বটে। শ্বশুরমশাই হয়তো ভাবতে শুরু করেছে ছেলেটার বিয়ে হতে না হতেই বেয়াদবি শুরু করেছে। উপমা আমার হাত টেনে বলল, এসব কি যাতা বলছো মুগ্ধ? উনি আমার মা হয়, আর সম্পর্কে তোমার শাশুড়ি হয়, আর শাশুড়ির সঙ্গে এভাবে কেউ কথা বলে? ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি উপহার দিলাম। মেয়েটা বড্ড অভিনয় করতে জানে। বললাম, আর কত অভিনয় করবে ভালো থাকার, নিজেকে খুশি রাখার, আর কত মিথ্যা হাসি দেবে নিজের এই মুখ দিয়ে? এবার ওর মুখটা মলিন হয়ে গেল। শ্বশুরমশাই আমার কথা আর আগাগোড়া কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। এবার শ্বশুরের দিকে এগিয়ে গেলাম। বললাম, মেয়েকে জন্ম দিয়ে নিজের দায়িত্ব গুটিয়ে নিয়েছেন। দিন শেষে যখন বাড়ি ফিরতেন তখন কি একবারের জন্য মেয়েটার ঘরে গিয়ে জিজ্ঞেস করেছেন, মা আজ তোর দিনটা কেমন কাটলো, ঠিকমতো খাবার খেয়েছিস তো? জিজ্ঞেস করেছিলেন কখনো? আমার সম্মানিত শ্বশুরমশাই মাথা নিচু করে নিলেন। আমি আবারও বলতে শুরু করলাম, উপমার জন্মের সময় নাকি ওর মা মারা যায়, তারপর উপমার দেখাশোনার জন্য দ্বিতীয় বিয়ে করেন। সকালে কাজে যান নিশ্চিন্ত হয়ে এই ভেবে যে আপনার বউ উপমার দেখাশোনা করবে। হ্যাঁ, দেখাশোনা করে ঠিকই, আর সেটা এমনভাবে দেখছে যে মেয়েটা মানসিকভাবে পাগল হয়ে গেছে। যতই বড় হতে থাকে তাকে ততই কষ্ট দেয়। যখন সে নিজের মানসিক শান্তির খোঁজে বাইরে যায় তখন শুনতে হয় সে নাকি বাইরে ফুষ্টি নষ্টি করে বেড়ায়। এরপরেও আপনার মেয়ে তার বিরুদ্ধে আপনাকে কিছুই বলেনি। কেন জানেন? কারণ সে আপনাদের মতো নির্বোধ না। জন্ম দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বাচ্চাদের ভালোবাসতে হয়, না হলে তারা বকে যায়। কিন্তু উপমা নিজেকে সঠিক রাস্তায় ঠিকই রেখেছে। আপনারা তো পিতামাতা নামের কলঙ্ক। আপনারা যারা গল্পটি শুনতেছেন তাদের মধ্যে হয়তো অনেকেই আছেন আমার আম্মুর বয়সী বা আব্বুর বয়সী। প্লিজ আপনারা পৃথিবীতে টাকা নামক মরিচিকার পিছনে না ছুটে সন্তানের একটু খোঁজ রাখুন। অনেক সন্তান আছে যারা মানসিকভাবে ভেঙে যায়। গভীর রাতে নিঃশব্দে গিয়ে দেখবেন সে কাঁদছে, হোক সেটা আপনাদের কারণে বা ভালোবাসার মানুষের কারণে অথবা আদার্স কোন কারণে। একেবারেই স্বার্থপর হয়ে যাবেন না। হাজারো বাবা মা আছে যারা ভাবে এখন টাকা কামাই, পরে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই চিন্তা যারা করে তারা আসলে বাবা মা হওয়ার যোগ্য না। এভাবে চললে একদিন সন্তানকে দেখতে হবে নেশা করা অবস্থায়, শুনতে হবে আপনি নেশাখোরের বাবা মা। আরে রিজিক আপনার আমার আল্লাহ দেবে। আমিও এই পরিস্থিতির শিকার হয়েছিলাম, কারো সাপোর্ট পাইনি। তখন নিজেকে একাই উঠতে সাহায্য করেছি। তাকিয়ে দেখেছি মায়ের চোখের পানি এবং হাসি। আলহামদুলিল্লাহ, মায়ের মুখের হাসি এবং চোখের পানি আমাকে একেবারে তুলে নিয়ে এসেছে। আর কিছুরই প্রয়োজন হয়নি। পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী যখন চোখের সামনে হাসি দেয় তখন কোন ছেলে পারে সেটাকে এড়িয়ে যেতে? আমার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী, যার হাসিতে কেটে যায় আমার ডিপ্রেশন। আমার কথাগুলো শুনে শ্বশুরের চোখ দিয়ে দুফুটা পানি গড়িয়ে পড়ল, আর আগুন জ্বলা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার বউর দিকে। মিসেস হাসান একটু চুপসে গেছে। শ্বশুরমশাই মিসেস হাসানের কাছে গেলেন, বললেন, মুগ্ধ যেগুলো বলেছে সেগুলো কি সত্যি? মিসেস হাসান চুপ করে রইলেন। কি হলো, চুপ করে আছো কেন? আমি বললাম, এখন চিৎকার করে লাভ নেই, এখনো তো আসল কথাই বলিনি। এবার সবাই আমার দিকে ভ্রু কুচকে তাকালো। উপমা আমায় প্রশ্ন করলো, আসল কথা মানে? তুমি ক্লিয়ার করে বলো বাবা। শ্বশুরের কথায় তার সামনে গেলাম। বললাম, আমাদের বাসুরাতে আপনার মেয়ের ইচ্ছে ছিল তাকে নিয়ে বাইরে হাঁটতে, গিয়েও ছিলাম। আর সেখানেই উপমাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে। সেটা আর কেউ নয়, করেছে আপনার স্ত্রী। শুধুমাত্র আপনি আপনার সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে দিয়েছেন বলে। আমার কথা শুনে সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে মিস্টার হাসান মিসেস হাসানকে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারে। ডাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। উপমা দৌড়ে গিয়ে মিসেস হাসানকে ধরল আর বলল,
বাবা এটা কি করছো তুমি? শ্বশুর বললেন, এটা অনেক আগেই করা উচিত ছিল আমার। টাকার লোভ মানুষকে এতটা নিচে নামাতে পারে আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। মিসেস হাসানের প্রতি এই ব্যবহারে আমার এতটুকু খারাপ লাগছে না। আমি আরও তার সামনে গিয়ে বললাম, আপনার ভাগ্য ভালো যে উপমার কোনো ক্ষতি হয়নি, তাই শুধুমাত্র শাশুড়ি বলে ছেড়ে দিলাম। আর যদি উপমা শরীরে এতটুকু আঁচল লাগতো না, তাহলে ভুলে যেতাম আমি আইনের লোক, নিজ হাতে আপনাকে মেরে ফেলতাম। আর পরবর্তী সময় যদি এই ভুল করার চেষ্টা করেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার এই ভয়ঙ্কর রূপ দেখে মিসেস হাসান এবং উপমা দুজনে ভয় পেল। উপমা আমার কাছে এসে আমার 2 গালে হাত রেখে বলল, প্লিজ তুমি শান্ত হও, দেখো আমার কিচ্ছুই হয়নি। ওর কাঁধ জড়িয়ে ধরে শ্বশুরকে বললাম, বাবা আপনার যা সম্পত্তি আছে সব আপনার স্ত্রীর নামে লিখে দিন। আমরা দুজনে চাকরি করি, আলহামদুলিল্লাহ সুখেই দিন কাটাতে পারবো আমরা। আর শাশুড়ি মা, আপনাকে বলছি, মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আপনার মেয়ের কাছ থেকে শিখে নিন। আপনি তাকে এত কষ্ট দেওয়ার পরেও সে আপনাকে শ্রদ্ধা করতে বলেনি, নীরবে ভালোবেসে গেছে। যখন চলে আসতে যাব তখনই উপমা আমাকে টেনে ধরে। পিছনে তাকিয়ে দেখি শাশুড়ি মা উপমার পা জড়িয়ে ধরেছে আর হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। মা তুই আমাকে ক্ষমা করে দে, বিশ্বাস কর আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। তুই আমাকে ক্ষমা না করলে তোর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তার চোখ দিয়ে অনুর্গল পানি পড়ে যাচ্ছে। উপমা জানে এখন তার প্রতি সহানুভূতি দেখালে আমি রেগে যাব, তাই সে আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও ইশারায় বললাম, তাকে সামলাও। আমার অনুমতি পেয়ে ও মিসেস হাসানকে তুলে বুকে জড়িয়ে নিল। মানুষ ভুল করতেই পারে, সেটা হোক বড় কিংবা ছোট। প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিন, দেখবেন আপনার প্রতিপক্ষ নিজে লজ্জিত হয়ে যাবে। তারপর সেখান থেকে বেরিয়ে বাড়ি আসছিলাম, মাঝ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। দিক ঠেলে গিয়ে দেখলাম সেটা আর কেউ নয়, দুর্ঘটনা হয়েছে আমার ভাইয়ের সাথে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, অথচ আশেপাশের লোকজন তামাশা দেখতে ব্যস্ত। কেউ কেউ ভিডিও করছে, আবার কেউ গেছে লাইনে। ভাই আমাদের সমাজ তো এমনই, তাদেরকে আপনার বিপদে পাশে পাবেন না, পাবেন সুখের সময়। ভাইয়া আমাকে দেখে হাত দিয়ে ইশারা করলো, হয়তো ডাকছে। আমি সব রাগ অভিমান জেরে ফেলে দৌড়ে গেলাম ভাইয়ার কাছে। তার মাথাটা আমার কুলে তুলে নিলাম। ভাইয়া আমার হাত দুটো মুঠো করে নিয়ে বাংলা কণ্ঠে অনেক কথা বলল। ভাইয়ার কথা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে, পৃথিবীটা শুধু ঘুরছে। রিয়া আমার জন্য তার জীবনটা এভাবে শেষ করে দিল, আর আমি কিনা স্বার্থপরের মতো তাকে একলা ফেলে চলে এসেছিলাম। ভাইয়ের মৃতদেহটা আমার কোলে। তার মৃত্যুর আগে আমাকে কিছু কথা বলে গিয়েছে, যেগুলো শুনে আমার শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে গেছে। তার কথাগুলো ছিল, ভাই আমাকে তুই মাফ করে দিস, তোর উপর অনেক অন্যায় করেছি আমি, জানি আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তুই দয়া করে আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি তোকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি, তোর জীবনটাও শেষ করে দিয়েছি। এই অপরাধের ক্ষমা হবে কিনা জানি না। রিয়া তোর সাথে কখনোই অভিনয় করেনি, আমি তাকে অভিনয় করতে বাধ্য করেছি। মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে রে ভাই, আজ আমার কারণে তোদের এই বিচ্ছেদ। তুই দয়া করে রিয়ার সাথে দেখা কর, ওর অবস্থা খুবই খারাপ। রিয়া তোকে ঠকায়নি, সে তোর সুখের জন্য, তোর ভালোর জন্য নিজের জীবনটা নরকে পরিণত করেছে। ভাইয়ার কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও সে কথা বলে যাচ্ছে। আর এদিকে আমার মাথা শুধু ঘুরছে। ভাইয়ার কথার কোনো আগা মাথা কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, এসব কথা পরে হবে, তুই আগে হাসপাতালে চলো। ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি হয়তো আর বাঁচব না, এতটাই পাপের ভার বেশি হয়ে গেছে আমার। বলতে না বলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমার কোলে। সত্যি বলতে ওর মৃত্যুতে খুব একটা কষ্ট হলো না আমার। সব সমস্যা মিটিয়ে উপমাকে নিয়ে বাড়িতে নিয়ে গেলাম ভাইয়ার লাশ। আবার সেই অবহেলিত হওয়া বাড়িতে ফিরবো ভাবিনি কখনো। সময় কত কিছু না করতে বাধ্য করে। বাড়ির ভিতরে ঢুকে তাকিয়ে রইলাম চারদিকে, কোথাও কেউ নেই। বাড়িটা কেমন মৃত্যু হয়ে গেছে। আম্মুকে ডাক দিলাম, আম্মু কই তুমি? আমি ডাকার কিছু মুহূর্ত পরে ঘর থেকে বেরিয়ে এলাম। আমাকে দেখে দৌড়ে এসে জোরে জোরে অজস্র চুমু দিতে লাগলো আর বলল, বাবা এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর, তুই কিভাবে মাকে ছাড়া থাকতে পারলি? বলে হু হু করে কেঁদে দিল। আম্মু কান্না থামাও, একটা খারাপ সংবাদ আছে। আম্মু এবার হেঁচকি তুলে বলল, তুই কি আবার আমাকে ছেড়ে চলে যাবি? আমি বললাম, তেমন কিছু না, বাইরে তোমার বড় ছেলের লাশ রয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ভাইয়ের মৃত্যুর খবর শুনে আম্মুর তেমন কোনো হেলদুল পেলাম না। আশ্চর্য, নিজের ছেলের মৃত্যুতে মায়ের এতটুকু কষ্ট নেই। আম্মু বলল, ওর মতো কুলাঙ্গারের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি ওকে অভিশাপ দিয়েছিলাম যেন গাড়ির নিচে পড়ে মরে। আল্লাহ আমার কথা শুনেছেন। বুঝতে পারছি আম্মুর মাথা ঠিক নেই। এদিকে বাবাও বাড়িতে নেই, রিয়াকেও দেখছি না। বাবাকে কল করে ডাকা হলো,
আস্তে আস্তে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চলে এলো। দাফনের কাজ শেষ করে আবার বাড়ি ফিরলাম। আম্মু মুখে শাড়ির আঁচল গুঁজে কাঁদছে। হাজার হোক মা তো, সন্তান যতই অপরাধ করুক মায়ের কাছে সে ক্ষমা পাবে। বাবা সবসময় কেমন যেন অপরাধী চোখে আমার দিকে তাকিয়ে আছে। মায়ের অবস্থা তেমন একটা ভালো না। উপমাকে নিয়ে মায়ের পাশে বসালাম। উপমাকে দেখিয়ে বললাম, মা তোমার বৌমা। উপমা মাকে সালাম দিল। মাও চোখের পানি মুছে উপমার থুতুনিতে হাত রেখে বলল, অনেক মিষ্টি আমার বৌমা। কবে বিয়ে করলি তোরা? বললাম, অল্প কিছুদিন আগে। তা মা রিয়াকে দেখছি না যে, ও কোথায়? রিয়ার কথা বলতে মায়ের মুখটা একটু বেশি মলিন হয়ে গেল। বলল, রিয়া আর তোর ভাইয়ার ডিভোর্স হয়েছে। মায়ের কথা শুনে মনটা দুঃখ করে উঠল। ডিভোর্স? কিন্তু কেন? মা এবার কেঁদেই ফেলল। বাবা বলল, তোর মা বলার অবস্থায় নেই, আমি বলছি। তুই যখন বাড়ি ছেড়ে চলে যাস, এরপর থেকে তোর ভাইয়া রিয়ার উপর অত্যাচার করত, কারণ রিয়া তাকে স্বামী হিসেবে মানতে নারাজ। রিয়া তোকে ঠকায়নি রে বাবা। তোর বড় ভাই তোকে মেরে ফেলার হুমকি দিয়ে রিয়াকে ভয় দেখিয়ে বিয়ে করেছে। এগুলো আমরা জানতে পারি কিছুদিন আগে। আর রিয়া তোর মৃত্যুর ভয়ে ওই জানোয়ারটাকে বিয়ে করে ফেলে। নিজের জীবনের শখ আহ্লাদ, তোকে নিয়ে দেখা সব স্বপ্ন, ইচ্ছা আকাঙ্ক্ষা গলা টিপে হত্যা করে। তখন আমরাও তোকে ভুল বুঝেছিলাম, কারণ তোর ভাই রিয়াকে দিয়ে বলেছে তুই নাকি রিয়ার সাথে প্রতারণা করেছিস। তোকে নানানভাবে আমাদের সামনে খারাপ করেছে। তারপর তুই যখন চলে গেলি, তখন রিয়ার প্রতি শুরু হলো তোর ভাইয়ের অত্যাচার। জোর করে আমার থেকে সব সম্পত্তি লিখিয়ে নিয়েছিল। তারপর প্রতি রাতে নেশা করে বাড়িতে এসে রিয়াকে মারত। আমরা কিছু বলতে গেলে আমাদেরকেও বলে হুহু করে কেঁদে ওঠে বাবা। চোখের পানি যেন বাদ মানছে না। আমি যতই বাবার কথা শুনছি ততই বুকটা চিনচিন করে উঠছে। বললাম, তোমাদেরকেও কি করে মারাই? বাবা বলল, নেশা করে রিয়াকে তো মারতই, আমরা বাধা দিলে আমাদেরকেও মারত সে। বাবার এই কথাটা শুনে রাগে আমার দু চোখ বন্ধ হয়ে গেল। ইচ্ছে করছে জানোয়ারটাকে কবর থেকে তুলে আবারও মেরে ফেলে। বাবা আবার বলতে শুরু করলো, নেশা তো ফুরতই, সাথে বাড়িতে মেয়ে নিয়েও আসতো, আর রিয়াকে ঘরের বাইরে বের করে দিত। রিয়া তোর ভাইয়ার হাজারো লাথি খেয়ে পড়ে থাকতো। একসময় আমরা সবাই মিলে ওদের ডিভোর্স করিয়ে দেই। মেয়েটা প্রায় মরতে বসেছিল। প্রতি রাতে তোর ছবি জড়িয়ে ধরে অজোর দ্বারা কান্না করতো। মেয়েটা আজও তোর ছবি জড়িয়ে ধরে কান্না করে। মেয়েটা শুধু কষ্টে পেয়ে গেল রে বাবা। শুধু তোর জীবনের কথা ভেবে মেয়েটা নিজের জীবনটাকে জাহান্নাম করে দিল। ওদের ডিভোর্স করে দেওয়ার পর ভেবেছিলাম ওর অন্য কোথাও বিয়ে দিব, কিন্তু তার আগেই ঘটে গেল আরেকটা দুর্ঘটনা। রিয়ার মুখে শুনেছি কয়েকদিন আগে নাকি রাস্তা তোর মতো কাউকে দেখে, আর তোর কাছে ছুটে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল, এপাশ ওপাশ না দেখে হুট করে রাস্তায় চলে যাওয়ায় প্রাইভেট কারের সাথে ধাক্কা খায়। পা দুটো একটুর জন্য বেঁচে গেছে। বাবার কথাগুলো শুনে আমার মাথায় বাস পড়ার মতো অবস্থা। হঠাৎ খেয়াল করলাম গাল দুটো ভিজে গেছে। আজ চোখ দুটো বেমানি করছে নিজের সাথে। যাকে ভুল বুঝে দূরে চলে গেলাম, সে কিনা আমার জন্য এত কিছু করলো। উপমার দিকে তাকিয়ে দেখি উপমাও নীরবে চোখের পানি ফেলছে। একটা মানুষ কতটা ভালোবাসলে তার ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনটাকে এভাবে শেষ করতে পারে। আমি আর সেখানে না থেকে নিজের সেই অযত্নে রেখে যাওয়া রুমে চলে গেলাম। রুমটা এখনো ঠিক আগের মতোই রয়েছে। দেয়ালটার চারদিকে আমার আর রিয়ার ছবি টানানো। রিয়ার সাথে কাটানো সব মুহূর্তগুলো এই চার দেয়ালে টানানো রয়েছে। ভেবেছিলাম ছবিগুলো হয়তো থাকবে না। এখন আর বুঝতে বাকি নেই, যেদিন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন কেন রিয়া চোখের পানি ফেলেছিল নিঃশব্দে। হয়তো সে বলতে চেয়েছিল তাকে যেন একা করে চলে না যাই। আমি হয়তো তাকে ভালোই বাসতে পারিনি।